হ্যালো স্টুডেন্টস, আশা করি সবাই ভালো আছো। টাইপস অফ অর্গানিক রিঅ্যাকশনের আজকে চতুর্থ পর্ব। আজকে তোমাদের আমি দেখাবো অপসারণ বিক্রিয়া বা ইলিমিনেশন রিঅ্যাকশন। অপসারণ বিক্রিয়া কি? যে সকল রাসায়নিক বিক্রিয়ায় একটি বিক্রিয়ক থেকে দুটি বা চারটি গ্রুপ, পরমাণু অথবা যে কোনো রাসায়নিক সত্তা অপসারিত হয় সেই বিক্রিয়াটিকে বলা হয় অপসারণ বিক্রিয়া বা ইলিমিনেশন রিঅ্যাকশন। এই সমস্ত অপসারণ বিক্রিয়ার ক্ষেত্রে তোমরা দেখে থাকো যে সম্পৃক্ত যৌগগুলো অসম্পৃক্ত যৌগতে পরিণত হয়ে থাকে। ঠিক আছে, মানে হচ্ছে সিঙ্গেল বন্ডগুলো ডাবল বন্ড এবং ট্রিপল বন্ডে পরিবর্তিত হয়ে থাকে। ঠিক আছে, এখানে একটি অপসারণ বিক্রিয়ার উদাহরণ দেখানো হয়েছে, যেখানে একটি অ্যালকাইল হ্যালাইড অ্যালকোহলিক ক্ষারের সাথে বিক্রিয়া করে অ্যালকিন উৎপন্ন করেছে। এক্ষেত্রে তোমরা লক্ষ্য করো যে এই কার্বনটির একটি ব্রোমিন এবং তার পাশের কার্বনের একটি হাইড্রোজেন অপসারিত হয়ে এই দুই কার্বনের মাঝে একটি ডাবল বন্ডের সৃষ্টি করেছে। ঠিক আছে, এই সমস্ত পরমাণু এবং গ্রুপ অপসারিত হওয়ার দিক থেকে অপসারণ বিক্রিয়া প্রধানত তিন প্রকার: আলফা এলিমিনেশন, বিটা এলিমিনেশন এবং গামা এলিমিনেশন। আলফা, বিটা, গামা আসলে কি? আলফা হচ্ছে এরকম একটা পজিশন যে পজিশনের সাথে কোনো ফাংশনাল গ্রুপ অথবা কার্যকরী মূলক যুক্ত থাকে। মানে কি? মানে হচ্ছে যে কার্বনের সাথে ফাংশনাল গ্রুপ যুক্ত থাকবে সেই কার্বনটিকে বলা হয় আলফা কার্বন বা আলফা পজিশন। আর আলফা কার্বনের ঠিক পাশের কার্বনকে বলা হয় বিটা কার্বন বা বিটা পজিশন। আর বিটা কার্বনের ঠিক পাশের কার্বন যেটা আলফা থেকে অধিক দূরে সেই কার্বনটাকে বলা হয় গামা কার্বন। ঠিক আছে, এখন আমি তোমাদের আলফা, বিটা, গামা ইলিমিনেশন দেখাবো। খেয়াল করো, আলফা এলিমিনেশন কি? আলফা এলিমিনেশন হচ্ছে যখন একটি মাত্র পরমাণু থেকে দুটি গ্রুপ অপসারিত হবে তখন সেই বিক্রিয়াটি হচ্ছে আলফা এলিমিনেশন রিঅ্যাকশন। এখানে একটি আলফা এলিমিনেশন রিঅ্যাকশনের উদাহরণ দেখানো হয়েছে, যেখানে একটি ক্ষারের উপস্থিতিতে ক্লোরোফর্ম থেকে দুটি গ্রুপ অপসারিত হয়েছে। ঠিক আছে, একটু লক্ষ্য করে দেখো যে এই ক্লোরোফর্মের মধ্যে এই কার্বনটির সাথে দুটি গ্রুপ যুক্ত আছে, চারটি গ্রুপ যুক্ত আছে, তার মধ্যে দুটি গ্রুপ, একটি ক্লোরিন এবং একটি হাইড্রোজেন অপসারিত হয়েছে। ঠিক আছে, এই একটি মাত্র কার্বন থেকে দুটি গ্রুপ অপসারিত হওয়ার কারণে এই বিক্রিয়াটিকে 1-1 ইলিমিনেশনও বলা হয়ে থাকে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। এখন যদি আমরা গামা এলিমিনেশনে যাই, গামা এলিমিনেশন কি? এই গামা এলিমিনেশনের ক্ষেত্রে একটি গ্রুপ গামা কার্বন থেকে অপসারিত হবে, আরেকটি গ্রুপ আলফা কার্বন থেকে অপসারিত হবে। ঠিক আছে, খেয়াল করো, দেখো একটি গ্রুপ এখান থেকে আলফা কার্বন থেকে একটি ব্রোমিন তার ইলেকট্রন নিয়ে চলে গিয়েছে এবং তার পাশের বিটা কার্বনে কিছুই হয়নি, কিন্তু তার পাশের যে গামা কার্বনটি আছে এই গামা কার্বন থেকে একটি ব্রোমিন চলে গিয়েছে। কে? এখানে জিঙ্ক তার ইলেকট্রন দিয়ে ব্রোমিনকে নিয়ে চলে গিয়েছে। এক্ষেত্রে এই ব্রোমিনের দুটো ইলেকট্রন এই কার্বনের সাথে থেকে গিয়েছে। ঠিক আছে, এই দুটো ইলেকট্রন তারপরে কি করবে? এই কার্বনের সাথে একটি বন্ধন গঠন করবে। এক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ যে গামা এলিমিনেশনের ক্ষেত্রে একটি নতুন বন্ধন সৃষ্টি হয়। কার মধ্যে? এই আলফা এবং গামা কার্বনের মধ্যে একটি নতুন বন্ড সৃষ্টি হয়। ঠিক আছে, এক্ষেত্রে তোমরা এই জিনিসটা মাথায় রাখো যে গামা এলিমিনেশনের মধ্যে, গামা এলিমিনেশনের মাধ্যমে এখানে সাইক্লো কম্পাউন্ডের তৈরি হয়ে থাকে। তাহলে গামা এলিমিনেশনের মাধ্যমে কি তৈরি হয়ে থাকে? সাইক্লো কম্পাউন্ড তৈরি হয়ে থাকে। ঠিক আছে, তো এখন আমরা আমাদের সবচাইতে যে ইম্পর্টেন্ট এলিমিনেশন রিঅ্যাকশন সেটা হচ্ছে বিটা এলিমিনেশন রিঅ্যাকশন। তোমাদের ম্যাক্সিমাম বইয়ে বিটা এলিমিনেশন রিঅ্যাকশন সম্পর্কে বিশদ আলোচনা করা আছে। এখন আমরা বিটা এলিমিনেশন রিঅ্যাকশন দেখব। বিটা এলিমিনেশন রিঅ্যাকশন বা 1-2 এলিমিনেশন বা 1-2 অপসারণ বিক্রিয়া কি? বিটা এলিমিনেশন হচ্ছে যখন একটি গ্রুপ আলফা কার্বন থেকে অপসারিত হবে এবং পাশের গ্রুপ থেকে, মানে হচ্ছে বিটা কার্বন থেকে আরেকটি গ্রুপ অপসারিত হবে এবং দুই কার্বনের মাঝখানে যখন ডাবল বন্ডের সৃষ্টি হবে তখন সেই বিক্রিয়াটিকে বলা হয় বিটা এলিমিনেশন রিঅ্যাকশন বা বিটা অপসারণ বিক্রিয়া। মানে একটি গ্রুপ আলফা থেকে চলে যাবে, আরেকটি গ্রুপ বিটা থেকে চলে যাবে। ঠিক আছে, কৌশলগত দিক থেকে বা মেকানিজমের দিক থেকে এই বিটা এলিমিনেশন রিঅ্যাকশন তিন প্রকার। একটি হচ্ছে E1, আরেকটি হচ্ছে E2, আরেকটি হচ্ছে
E1CB। E1 হচ্ছে ইউনিমলিকুলার, E2 হচ্ছে বাইমলিকুলার, E1CB হচ্ছে ইউনিমলিকুলার কনজুগেট বেস উইথ কনজুগেট বেস। এখন আমরা E1, E2 এবং E1CB এর মেকানিজম আলোচনা করব, ঠিক আছে? খেয়াল করো E1 ইউনিমলিকুলার, যেটা অলমোস্ট SN1 এর মতন, ঠিক আছে? SN1 যেমন একটি মাত্র বিক্রিয়কের ঘনমাত্রার উপর নির্ভর করে, সেম E1 এর ক্ষেত্রেও একটি মাত্র বিক্রিয়কের উপর বিক্রিয়ার হার নির্ভর করে। মানে কি, রেট ডিটারমিনিং স্টেপটা কি, একটি মাত্র বিক্রিয়কের ঘনমাত্রার উপর নির্ভর করবে, ঠিক আছে? SN1 এর মতনই E1 বিক্রিয়াটি দুটি ধাপে সংগঠিত হয়। খেয়াল করো, আমরা যদি এখানে একটি E1 রিঅ্যাকশন মেকানিজম দেখানো হয়েছে, এখানে ফার্স্ট স্টেপে কি হচ্ছে, এখান থেকে যে আলফা কার্বন, একটু লক্ষ্য করো যে আলফা কার্বনে যে লিভিং গ্রুপটা আছে, তড়িৎ ঋণাত্মক গ্রুপটা যে আছে, সে তার ইলেকট্রন, এখানে হ্যালোজেন আছে, হ্যালোজেন এই কার্বন আর হ্যালোজেনের মধ্যকার ইলেকট্রন নিয়ে এখানে চলে গিয়েছে, ঠিক আছে? তাহলে এই কার্বনটি কি হয়ে গেছে, কার্বোক্যাটায়নে পরিণত হয়েছে। এই কার্বনটি কার্বনিয়াম আয়নে পরিণত হয়েছে, ঠিক আছে? সেকেন্ড স্টেপে কি হবে, সেকেন্ড স্টেপে এই অ্যালকোহলিক যে বেসটা আছে, সেই বেসটা কি করবে, এই বিটা কার্বন থেকে একটি হাইড্রোজেন, এই বিটা কার্বন থেকে যে হাইড্রোজেন আছে, সেই বিটা কার্বনের হাইড্রোজেনটা নিয়ে সে পানি তৈরি করবে। এক্ষেত্রে অপসারণ বিক্রিয়াগুলোতে কি হয়, ডিহাইড্রেশন হয়, মানে কি হয়ে যায়, পানিটা বের হয়ে যায়, ঠিক আছে? এই অ্যালকোহলিক বেসটা এই বিটা কার্বনের হাইড্রোজেনকে নিয়ে পানি উৎপন্ন করবে, এবং হাইড্রোজেন যখন যায়, বের হয়ে যায়, তখন সে ইলেকট্রন কখনোই নিয়ে বের হয়ে যায় না, ঠিক আছে? ইলেকট্রন রেখেই বের হয়ে যায়। এই হাইড্রোজেন কার্বনের মধ্যকার যে ইলেকট্রন আছে, সেই ইলেকট্রন দুটো এই দুই কার্বনের মাঝখানে রেখে যাবে। দুই কার্বনের মাঝখানে যদি রেখে যায়, তাহলে এখানে একটি কি হবে, একটি ডাবল বন্ড সৃষ্টি হবে, ঠিক আছে? এক্ষেত্রে তুমি দেখতে পাচ্ছ যে এই যে প্রথম স্টেপটা, এই প্রথম স্টেপটা কিন্তু স্লো, কিন্তু দ্বিতীয় যে স্টেপটা সেটা কিন্তু খুবই দ্রুত সংগঠিত হয়েছে। আর তোমরা জানো যে স্লো স্টেপটা, মানে যে স্টেপটা সবচাইতে ধীরে হয়, সেই স্টেপটার উপর বিক্রিয়ার হার নির্ভর করে। এক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ যে এটা স্লো স্টেপ থাকার কারণে এই রিঅ্যাকশন রেটটা কার উপর নির্ভর করে, এই অ্যালকাইল হ্যালাইডের উপর নির্ভর করে, ঠিক আছে? এই হচ্ছে E1 এর মেকানিজম। তো এখন আমরা E2 এর মেকানিজমে চলে যাব, ঠিক আছে? খেয়াল করো, এখানে একটা E2 এর মেকানিজম দেখানো হয়েছে। E2 অলমোস্ট একদম সেম SN2 এর মতন, ঠিক আছে? SN2 এর মতনই E2 বিক্রিয়ার ক্ষেত্রে বিক্রিয়ার হার দুটি বিক্রিয়কের উপরই নির্ভর করবে। কার উপর, অ্যালকাইল হ্যালাইডের উপর এবং ক্ষারের উপর। দুটি বিক্রিয়কের উপরই এই বিক্রিয়ার রেটটা নির্ভর করছে, ঠিক আছে? খেয়াল করো, এই বিক্রিয়াটি SN2 এর মতন একটি ধাপে সংগঠিত হবে, যেখানে মধ্যবর্তী একটি জটিল অবস্থার সৃষ্টি হয়ে থাকবে, ঠিক আছে? এক্ষেত্রে দেখো, ফার্স্ট অফ অল কি হয়, যে আলফা কার্বন থেকে যে লিভিং গ্রুপটা চলে যাবে, আর এই যে বিটা কার্বন থেকে যে হাইড্রোজেনটা চলে যাবে, সেটা একই সাথে অ্যাটাক করবে। মানে হচ্ছে কি, এই কাজটা একই সাথে সংগঠিত হবে। এট ফার্স্ট এই যে আলফা কার্বন থেকে এই ব্রোমিন গ্রুপটা আস্তে আস্তে চলে যেতে থাকবে, আবার এই যে অ্যালকোহলিক যে বেসটা আছে, সেই বেসটা কি করবে, এই বিটা কার্বন থেকে একটি হাইড্রোজেনকে নিয়ে এই বন্ধনটা ভাঙতে থাকবে, আর এই বন্ধনটা কই, একই সাথে এই দুই কার্বনের মাঝে আসতে থাকবে। এই অবস্থাটা হচ্ছে, এইভাবে আমরা মাঝখানে ট্রানজিশন স্টেট দ্বারা প্রকাশ করতে পারি, ঠিক আছে? এটা হচ্ছে মধ্যবর্তী জটিল অবস্থা, ঠিক আছে? আর এই অবস্থায় তুমি এই লাইনগুলো কি, এই বন্ডগুলো ডট লাইন দিয়ে প্রকাশ করবে, ঠিক আছে? তার পরবর্তীতে আমরা কি, এখানে একটি ডাবল বন্ড সৃষ্টি হবে, আমরা একটি ডাবল বন্ড বিশিষ্ট একটি প্রোডাক্ট পাবো, ঠিক আছে? আর এখান থেকে কি কি আলাদা হয়ে যাবে, এই পানি বের হয়ে যাবে এই বিক্রিয়া থেকে, ঠিক আছে? এটাই হচ্ছে E2 এর মেকানিজম। আশা করি বুঝতে পেরেছো। এরপর আমরা চলে যাব নতুন একটা জিনিস, সেটা হচ্ছে E1CB। মানে কি, এখানে কিন্তু দেখো E1 মানে কি, এলিমিনেশন ইউনিমলিকুলার, বাট এখানে কি আছে, কনজুগেট বেস আছে। কনজুগেট বেসটা আসলে কি, এটাও E1 মানে হচ্ছে ইউনিমলিকুলারের মতন দুটো স্টেপে সংগঠিত হবে, কিন্তু এখানে কোন স্টেপটা আগে হবে,
আলফা কার্বন থেকে তোমরা যে E1 মেকানিজমে দেখেছো যে আলফা কার্বন থেকে লিভিং গ্রুপ ফার্স্টে চলে যায়, কিন্তু এই E1 কনজুগেট বেসের ক্ষেত্রে তোমার আলফা কার্বন থেকে লিভিং গ্রুপটা ফার্স্ট অফ অল চলে যাবে না। তাহলে কে চলে যাবে? এই E1 কনজুগেট বেস রিঅ্যাকশন তারাই দিবে যখন দেখবা তুমি যে বিটা কার্বন থেকে যে হাইড্রোজেনটা চলে যাবে, সেই বিটা কার্বনের সাথে যদি ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ থাকে, এই ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ যদি বিটা কার্বনের সাথে থাকে তাহলে কি করবে? এট ফার্স্ট এই যে সোডিয়াম ইথক্সাইডের উপস্থিতিতে এট ফার্স্ট এই হাইড্রোজেনটা আগে চলে যাবে, হাইড্রোজেন তার ইলেকট্রন রেখে চলে যাবে। কেন? কারণ হচ্ছে এই বিটা কার্বনে কি আছে? ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ আছে, ক্লোরিন রয়েছে এখানে, খেয়াল করো। এই জন্য এট ফার্স্ট এই হাইড্রোজেনটা আগে এই কার্বনকে ত্যাগ করে। এখন হাইড্রোজেন যদি এই কার্বনকে ত্যাগ করে তাহলে তার এই দুটো ইলেকট্রন এই কার্বন কি রেখে দেয়, কার্বামিয়ামে পরিণত হয় এই কার্বনটি। তারপরে কি ঘটবে? তারপরে সেই স্টেপটা যেটা আলফা কার্বন ছিল, সেই আলফা কার্বন থেকে তারপর কি হবে? এই লিভিং গ্রুপ, যে কোনো একটি লিভিং গ্রুপ তার ইলেকট্রন নিয়ে চলে যাবে, ঠিক আছে। এবং এই পাশের যে বিটা কার্বনের যে চার্জ ছিল নেগেটিভ চার্জ, সেই নেগেটিভ চার্জটা এই দুই কার্বনের মাঝখানে চলে আসবে এবং ডাবল বন্ডের সৃষ্টি করবে, ঠিক আছে। এখান থেকে দেখো যে এই সেকেন্ড স্টেপটা যেখান থেকে তোমার এই লিভিং গ্রুপটা চলে যায়, আর এই যে সেখানে নেগেটিভ চার্জটা যেখানে প্রশমিত হয়, এই স্টেপটা হচ্ছে একটু স্লো স্টেপ, ঠিক আছে। এই জন্য এই বিক্রিয়াটির হার এই স্টেপের উপর নির্ভর করে, ঠিক আছে। আশা করি এই E1, E2 এবং E1CB এর মেকানিজমটা তোমরা বুঝতে পেরেছো, ঠিক আছে। এখন এই হলো আপাতত যে বিটা এলিমিনেশন। এখন বিটা এলিমিনেশনের ক্ষেত্রে একটি রুলস রয়েছে, যেখানে তোমার যে রুলসটা তুমি ফলো করলে যে রুলস থেকে তোমার সচরাচরই কোশ্চেন চলে আসে, সেটা হচ্ছে কি? সাইজেফ নীতি। সেই সাইজেফ নীতিটা তোমার পরের লেকচারে তোমাদের আমি ভিডিও দিয়ে দিব, ঠিক আছে। আশা করি সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ।